যখনই আমি মুভ করে চলে যাব এমন সময় সে শুটিং ফালাইতে বলছে, এই দুলাল খান জোর পেরে চলে আসছে, কোথায় যান, আপনার সাথে কথা আছে, শুটিং প্যাক আপ, আমি পরে করে দেবো। অবাক ব্যাপার, কি এই ছেলে সাথে সাথে শুটিং প্যাক আপ হয়ে গেল, আর ও করবে না, করো করে 2 দিন করে দেবো, আমি চলে যাবো। তারপর আমাকে নিয়ে বললে, এত খবর দিচ্ছি, এত খুঁজতেছি, আপনার কিসের এত অভিমান, আপনি আমার সাথে দেখা করেন না, কত মানুষ আমার সাথে দেখা করতে চায়। আমি বললাম না, কোনো কথা বলি না। তারপর কিন্তু কেটে নিয়ে গেল ইয়েতে, এই গুলশানে, সেটা খায়, কি খাবেন, আমি তো এত, আমার বোনের সাথে আমি শুধু স্যুপ ছাড়া তো আর কিছু, চিকেন ফ্রাই ছাড়া তো কিছু খাওয়া, আমি আর নুডল ছাড়া কিছু জানি না। কিন্তু খেতে কি খাবো, কি অর্ডার দেবো, আমার তো আর অত বিলাসিতা ছিল না। আমার বড় বোনই আমাকে এই স্যুপ, নুডলস আর চিকেন ফ্রাই ছাড়া আর কিছু আমার তখন জানা নাই। তো ওই অর্ডার দিল, খাইলাম টেলাম, কারণ আমার এইসব ফাস্ট ফুড টাস্ট ফুড বা চাইনিজ খাবার ভালো লাগতো না। হঠাৎ করে আর কি চামচ দিয়ে খাচ্ছে, একটা চামচের কিন্তু কি লেখা চামচে, অসাধারণ সুন্দর। তখন আর কি বললো যে, ভাই এই চামচটা আমি নিতে চাই, কত দাম, ডাবল দেবো। বলে যে, না ভাই আমার তো তাইওয়ান থেকে সেট আনছে, একটা সেট আছে, কমে যাবে, দেয়া যাবে না। বলে, একটাও দেওয়া যাবে না, আমি টাকা দেবো, আপনারা কিনে নেবেন। না ভাইয়া, তাইওয়ান থেকে আপনাকে অনেক গেলে নিয়ে এসে দেয়া যাবে না। তখন তো অনেক রেস্ট্রিক্টেড ছিল, মানে একটা চামচ এখন ইজি, তখন তো ইজি ছিল না। তো যাই হোক, সালমান বাথরুমে গেল, বাথরুমে যাওয়ার পর আসার সময় যখন আমার এনে আসলো, চলো, ওই তখন বললো যে, দেখো, প্রত্যেকটা নায়কের, নায়িকার কিংবা সেলিব্রিটির একজন সাংবাদিক বন্ধু থাকে। আমি অনেক ভেবেচিন্তে দেখেছি, এই স্টোরি যতদিন পড়েছি, পড়ার পর থেকে আমি ভাবতে আছি যে, সেই জায়গাটা আমি তোমাকে দিতে চাই, তুমি আমার বন্ধু হবে, আমার জীবনের মরার পরে যদি কোনোদিন মরে যাই, তুমি লাইফ স্টোরি লিখবে, কারণ তুমি একমাত্র মানুষ যে লিখলে পরে মানুষের কাঁদবে। আমি কেঁদেছি। তা আমি তার কথা কোনো জবাব দেই না, ঠিক আছে, হুঁ হাঁ করতে থাকি। ওরা যাই হোক, আমার স্টোরি ভালো লেগেছে, স্টোরির কাভার স্টোরিটা পড়েছে ডন, এটা শুনেছে, সেও কেঁদেছে, বউ খুব ইমোশনাল হয়ে গেছে। আসলে এরকম স্টোরি থাকলে পরে আর লাগে না, পুরো চলো যাই। বাথরুম থেকে বেরিয়ে যখন আসলো, তখন দেখলাম একটু কেমন যেন কুড়াই হাঁটতেছে। তারপরে গাড়ি উঠলাম, আমরা গাড়িতে চলে গেলাম। আজকের যে নেভি হেডকোয়ার্টার, তখনও নেভি হেডকোয়ার্টার ছিল, এখন রিয়াজের বাসা ওখানে, উল্টা দিকে আর কি। গাড়িটা থামাইলো, থামানোর পরে বুট জুতা পরা ছিল, বুটের দ্রুত ভিতরে অনেকক্ষণ লাগলো খুলতে। খোলার পরে গাড়ির বাইরে পাটা রেখে খুললো, খোলার পর দেখি রক্তে ভেসে গেছে বুট জুতা। রক্তে মনে হচ্ছে যে একদম রক্ত আর রক্ত। কি হয়েছে, তখন ওই রক্ত ফালাই দিলে এমন করে বুক করে দিতে, তারপরে ওইখান থেকে একটা চামচ বের করলো, যেই চামচটা তার পছন্দ হয়েছিল দেয় নাই। ওই চামচটা বাথরুমে যে ঢুকেছে পায়ের ভিতরে, বুটের ভিতরে। যখন সে বেরোয়ছে, তখন ওই চামচটা নিচের দিকে যে হেরে, ওই কাটা চামচ পায়ের ভিতরে ঢুকে গেছে, কিন্তু লজ্জায় তো বলতে পারে না। এই খুলে দেখে, এমন এটা তুমি একটা কাজ করলা। এই প্রথম আমি তার সাথে বললাম, এটা কাজ করলা, এরকম একটা কাজ করে মানুষ। দেখো আসলে ওইটা বিষয় না, কোনো জিনিস আমার পছন্দ হলে সেটা আমি রাখি না। যাই হোক, উনি কিরকম, আমি তো বলতেছিলাম আমার সাংবাদিক হওয়ার গল্পটা না, এই গল্পের ভিতরে এই নায়কটা এসে গেল। আসলে অনেক, তারপরের থেকে অনেক সময় কেটেছে আমার তার সাথে। একটা মুহূর্ত, খুব কম সময় ছিল যে যে মুহূর্তে হয়তো তার পার্সোনাল কোনো কাজ ছাড়া প্রতিটা মুহূর্তেই আমি অন্তত, ততদিন আমি জনগণ থেকে কাজ নিয়েছি, জনগণ থেকে কাজ করি, জনগণের মাধ্যমে বাংলাদেশের 5টা জায়গা থেকে বের হয়। সালমান শাহ স্টুডিও রিপোর্টটা আমি করি, খুব আলোচিত, প্রচুর মানুষ, অসংখ্য মানুষ ফোন করে আমাকে ধন্যবাদ জানায়। মানে এখন যেরকম মোবাইলের যুগ, তখন তো এত মোবাইলে ফোন করা যায় না। তা অফিসে আমাকে বলা হলো, কর্তৃপক্ষ বললো যে, তোমার মিটিং এ বলা হলো তোমার জন্য একটা টেলিফোন অপারেটর রাখার বন্দোবস্ত করতেছি, এটা ম্যানেজমেন্টকে বলেছি, তোমার জন্য একটা টেলিফোন অপারেটর রাখবো, এরকম একটা সিদ্ধান্ত হয়েছে। আমি বললাম, তাই নাকি, এ তো ভালো কথা। ওনারা যে আমাকে অপমান করার জন্য বলতেছে, ওনারা যে আমাকে অপমান করার জন্য কথাটা বলেছিল, এটা কিন্তু আমি বুঝেছি, এত ফোন আসতো।
তা বুঝেছি, কিন্তু আমি বললাম তাই নাকি, কিন্তু ভালো কথা, ভালো হবে তো। তখন একটা ধমক দিয়ে বললো যাও। মানে এত ফোন আসতো টিএনটিতে, কাজ করতে গেলে আমি হয়তো কল লিখছি, ফোন আসছে, কালি লিখবো, ফোন আসছে, হয়তো লিখছি মানে স্টুডিওর সালমান শাহ ডাবল ডিগবাজিতে গিয়ে পড়ে গেলেন, লিখবো। এরকম করে আমার মনে হয় যে প্রতিটা একটা বাক্য লিখতে গেলে 3-4টা ফোন আসতো। বিরক্ত হয়ে গেছিল আসলে, যার জন্য এই কথাটা বলছিল। কারণ আমি স্টুডিও রিপোর্টে লিখতাম সদর অন্দর যা ঘটনা আজকে যা ঘটছে মানুষে জানতে পারছে, এটা খুব জনপ্রিয় হয়ে গেছিল আর কি, জনকণ্ঠের খুব কথাটা। যাই হোক, তার সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল। উনি আমাকে এরপরের থেকে আমারও তার বিহেভিয়ার, তার এই চঞ্চলতা, তার প্রাণোজ্জ্বলতা, তার ইমোশন, তার চোখের দিকে তাকে, মানে তার যে ভালোবাসাটা, এটাকে মানে ফিরিয়ে দেওয়ার মতো ক্ষমতা কারো নাই, যে তাকে ভালোবেসেছে, যার জন্য সে মরার পরে কিন্তু ওর সাথে যারা ছিল তারা কেউ নাই। ওর সাথে ছিল কাঁঠাল বাগানের ওর একটা স্কুল ফ্রেন্ড ফারুক, কাঁঠাল বাগানে ওর কাউন্সিলরের শালা, আজকে তাকে পাই না। ওর সাথে ছিল ডন। ডন তার কেরিয়ার সার্ভাইভ করতে 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 27 বছর কেটে গেছে, এখনো সার্ভাইভ করতে পারছে কিনা আমি জানি না। ওর সাথে ছিলাম আমি। আমি আমি জানি ওইখানে সবচেয়ে জনপ্রিয় সাংবাদিক যারা ছিল, বড় বড় সাংবাদিক, বিখ্যাত সাংবাদিক। আমি ছোট্ট, তো কত বয়স হবে সালমানের যদি তখন 25 থাকে, আমারও তো 25। চিন্তা করেন, ওইখানে তখন 50-60 বছরের সাংবাদিক আছে, বিখ্যাত বিখ্যাত। সালমানের যখন 25, আমারও 25, 24-25, তরতাজা যুবক আমি। সালমান শাহ তরতাজা যুবক। তা আমি এই বড় বড় সাংবাদিকের ভিড়ে সালমান শাহ আমাকেই সবচেয়ে বেশি পছন্দ করে, এটা তো জেলাসের একটা ব্যাপারও ছিল। তে যেহেতু এত ভালোবাসি, সে মানুষের ডিনাই করার ক্ষমতা তো আমার ছিল না। আমার মনে আছে যখনই ডাকতো আমাকে তখন চলে যেতে হতো, খবর পাইলে হয়েছে। তো যাই হোক, ওর সাথে একটা ডান্স ডিরেক্টর ছিল। ডান্স ডিরেক্টর ওর কয়েকটা ছবিতে ডান্স কোরিওগ্রাফি করেছে, নজরুল। ওকে দেখতাম মাঝে মাঝে এফডিসির গেটের সামনে, পাগলের মতো হয়ে গেছিল, পাগলামি করতো, কিন্তু কারো নাম বলতো না। আমি গেলে কিন্তু এই তুলা 10টা টাকা। খুব ট্যালেন্ট একটা ডান্স ডিরেক্টর ছিল। ওই যে মনে আছে একটা গানের, আয়না আয়না বৃষ্টি আইরে যেতে, এরকম একটা গান ছিল, আইরে আই বৃষ্টি। আমি ভুলে গেছি, আমি এখন ইমোশনাল। ওই ছেলেটা এখন আর দেখি না। আমি 10 টাকা চাইলে 20 টাকা দিতাম, আমি আর দেখি না। ডান্স ডিরেক্টর নজরুলকে আর দেখি না আমি। উনি আসলে ওর সাথে সালমান শাহ ওকে পাগল হয়ে গেছেন। পাগল, আমি জানি না সালমান শাহ মানে পাগল বলবো না। সালমান শাহর সাথে যারা ছিল, যারা সালমান শাহকে ভালোবাসতো, সালমান শাহকে কেন্দ্র করে যারা নিজেদের চিন্তাধারা ধাবিত করতো, তারা আসলে কেউ টিকতে পারেনি। সালমান মরার পরে বাদল খন্দকার মতো বিখ্যাত ডিরেক্টর, একের পর এক ছবি, সুপারের ছবি, সালমান মরার পরে উনি কিন্তু ছবিহীন হয়ে গেছেন। বিখ্যাত ডিরেক্টর, বাংলাদেশের অন্যতম বিখ্যাত এবং মেধাবী ডিরেক্টর শিবলি সাদিক, সালমান মরার পরে কিন্তু তার হাতে কোনো উল্লেখযোগ্য করার মতো কোনো ছবি ছিল না। সালমান মরার পরে ছটকু আহমদের মতো বিখ্যাত ডিরেক্টর, সে এরপরে কি ছবি করেছে আপামর জনগণের, সত্যের মৃত্যুনের পরে আমাদের বাংলাদেশের কোন সিনেমাপ্রেমী মানুষ বলতে পারবে না। জাকির হোসেন রাজু ব্যতিক্রম যে কয়েকটা ছবি করেছেন জীবন সংসার করার পরে, কারণ জাকির হোসেন রাজু সালমানের সাথে ছবি করেছেন ডিরেক্টর হিসেবে, সালমানের সাথে ঘনিষ্ঠতা যখন হয়েছে আর কি, ওই ওই রকম ঘনিষ্ঠতা হওয়া, মানে হৃদয়ের জায়গা দিয়েছে জাকির হোসেন রাজু, কিন্তু যে একে অপরের পিঠাপিঠি, ওইটা কিন্তু জাকির হোসেন রাজুর সাথে সম্পর্কটা হয়েছিল না। ভালোবাসতো হিরো বিখ্যাত। তার মানে ডনের কেরিয়ার শেষ হয়ে গেছে, ডন তো আজকে অনেক বিখ্যাত থাকতো। তারপরে রেজা হাসমত নামে একজন ডিরেক্টর ছিল, যে প্রেম পেশি বানাইছে, সে পরে আর কোনো ছবি করছে কিনা আমার জানা নেই। তারপরে এরকম সালমানকে নিয়ে যারা ছবি করেছে, অসংখ্য ডিরেক্টর, ওয়াকিল আহমেদ, যারাই করেছে আর কি, তারা পরবর্তীতে সালমান শাহকে মরে যাওয়ার পরে ওই ইমেজটা পুনরুদ্ধার করতে পারছে কিনা আমার জানা নাই, আমি বলতে পারবো না। আর আমি তখন
দুলাল খান নামে ওই মিডিয়াতে, টিভি, সঙ্গীত, আমি গর্ব করে বলতে পারি চলচ্চিত্র, এমন কোনো মানুষ ছিল না যারা আমাকে চিনত না। সালমান মরার পরে আমি কিন্তু, সেই চলে গেছে সালমান, আমি কিন্তু আমার সাংবাদিকতার সেই চলচ্চিত্র সাংবাদিকতার এফডিসিতে শুধু মরার পরে 2.5 মাস পরে গিয়েছিলাম, তারপরে আর ওইভাবে আর যাওয়া হয়নি দীর্ঘদিন। এখনো গেলে পরে অনেকে মানুষ চিনে, কারণ আসলে আমি যে এখন দাড়ি রেখেছি, বড় বড় চুল নাই, তারপরেও যারা আমাকে ভালোবাসে তারা কিন্তু এফডিসি গেটে ঢুকলে এখনো চেনে, এখনো বুঝে। ক্লিন শেপ ছিল। তো যাই হোক, সালমান মরে গেছে, সালমান আর আসবে না, এটি সত্যি কথা। কিন্তু সালমান কেন মরে গেল? সালমান কেন মরে গেল? এত বড় একটা নায়ক, ভালোবেসে বিয়ে করেছিল সামিরাকে, প্রচন্ড ভালোবেসেছিল। সালমানই একমাত্র ব্যক্তি যে তার বিয়ে গোপন রাখেনি। একজন বিবাহিত ছেলে সারা বাংলাদেশের মানুষের কাছে, বিবাহিত পুরুষরা তো মেয়েদের কাছে আদর্শ হয় না, স্বপ্নের পুরুষ হয় না, কিন্তু সালমান ব্যতিক্রম ছিল, যে বিয়ে করে ফিল্মে এসেছিল। ফিল্মে এসে হাজার তরুণীর স্বপ্নের পুরুষ হয়েছিল, হাজার লাখো যুবকের ফ্যাশন আইডল হয়েছিল। আসলে সালমান তো তার সমস্ত স্বকীয়তাকে উত্তীর্ণ করে অনেক দূর চলে গিয়েছিল। তাহলে 3.5 বছর মাত্র তার কেরিয়ার ছিল, 27টা ছবিতে অভিনয় করেছে, করার পরে এখনো 27 বছর মানুষ সমানভাবে জনপ্রিয় এখনো বলতে পারে না। এখনো একটা হাইওয়ে পড়ুয়া ছেলে এখনো সালমানের নাম বলতে পারে। কিন্তু বাংলাদেশে অনেক বিখ্যাত নায়ক আছে যারা ইউনিভার্সিটিতে পড়ে, তারাও কিন্তু নায়কের নাম কে নায়কটা বলতে পারে না, কিন্তু সালমানের কথা বলতে পারে। এই যে একটা স্রষ্টা তাকে, আল্লাহ তাকে দান করেছিলেন এখন একটা মহান, মানে তার সম্মান দিয়েছিলেন, সম্মানটা নিয়ে উনি চলে গেছেন। কারণ বউকে প্রচন্ড ভালোবাসত। এখন খালি ভালোবাসলে হবে? সময় তো দিতে হবে, এত ব্যস্ত। তো সালমান তো ফ্যাশন সচেতন ছিলেন না, এত ফ্যাশন আইডল ছিলেন না, ফ্যাশনে এতটা ছিলেন না। তাকে ফ্যাশন সচেতন করার জন্য, যা কিছু করার জন্য, সালমান নিজেই বলেছে তার ওয়াইফ সামিরা কিন্তু তাকে ফ্যাশন সচেতন করে তোলে, এবং ফ্যাশনের সমস্ত খুঁটিনাটি, একটা সিম্পল একটা ব্যাপার তো আকর্ষণীয় করে তুলতে পারতো সামিরা। সামিরা একটা শিখেছে, এটা শিখেরও করতো সালমান। যাই হোক, সে ফ্যাশন আইডল হয়েছিল। কিন্তু শুধু কি সালমান একজন নায়ক, সবাই যাকে ভালোবাসে, সামিরাও কি তাকে ভালোবাসবে? কেন ভালোবাসবে? ওয়াইফ সময় চায় না? তাকে তো সময় দিতে হয়, তার জন্য তো সময় রাখতে হয়, কিন্তু সময় দিতে পারেনি। কিন্তু এই জন্য সামিরাকেও দায়ী করবো। সামিরা সবকিছু কন্ট্রোল করেছে একটা সময়, কিন্তু ওর সময়টা কন্ট্রোল করতে পারেনি। ও যদি বলতো, তো দেখা গেল যে তুমি ওর সাথে, সামিরাই বলতো তুমি মৌসুমীর সাথে মিশো, মৌসুমীর সাথে মিশতেছে, মৌসুমী তো মিশবে না কেন, তুমি নায়ক, তুমি সাপনার সাথে মিশো। ওই ইন্সপায়ার করতো, তুমি নায়ক, সবার সাথে সম্পর্ক রাখবে। কিন্তু ওই কন্ট্রোল সবকিছু করেছে, কিন্তু তার জন্য সময়টাকে সে কন্ট্রোল করতে পারে না। সামিরাকে পর্যাপ্ত সময় দিতে পারে না বলে একটা দূরত্ব তৈরি হয়েছে। আর এই দূরত্ব তৈরির পেছনে অনেক মানুষের ইন্ধন ছিল, আর সুযোগগুলা থার্ড পার্সন নিয়ে আরো কান ভারী করেছে সামিরাকে। বলেছে বলেছে সামিরের একটা দোষ হলো কি, যে সে কান কথা না শুনে তাকে অনেক ভালোবাসতো, একটু সামিরা বুঝতে পেরেছে, ভালোবাসতো তাকে, কিন্তু সরাসরি অভিমান তো থাকে, কখনো কখনো স্যাক্রিফাইস করতে হয়। যদি স্যাক্রিফাইস করতো সামিরা একটু, ও তো স্যাক্রিফাইস করেনি। ও যখন অভিমান মানবের দাম্পত্য কলহ শুরু হলো, সামিরা তখন চিরঙে চলে গেল, চিরং থেকে আর আসে না। অনেক দিন পরে যখন আসলো, যেদিন আসলো, যেদিন তার সাথে দেখা হলো, যেদিন ঘরের ভিতরে ঢুকলো, কি কারণে দাম্পত্য কলহ হলো, চরম আকার ধারণ করলো, তারপরে দরজা বন্ধ করে দিল। এই দরজা তো আর খুললো না, ভেঙে বের করে লাশ পাওয়া গেল। কি লাভ? স্বামীরা তো পারতো স্যাক্রিফাইস করে তাকে একটু সময় দিতে, তাকে একটু বুঝতে,
ও তো 30 বছর হয় নাই, 25 বছরে একটা টকবগাতে যোগ। ও তো বয়সটার কি হয়েছে, মেয়েরা তো একটু মেচিউর হয়। সালমানও তো ইমোশনাল ছিল, সেই ইমোশনাল জায়গাটা যদি, আমার কাছে কেন যেন মনে হয় যে সালমান শাহ সামিরাকে যত ভালোবাসতো, যেই পরিমাণ ভালোবাসতো, ওই পরিমাণ ভালোবাসে নাই সামিরা। কেন বাসে নাই? আসলে আমি সামিরার বিনয়ের সাথেই বলতে চাই, আসলে সামিরার শরীরে রয়্যাল ব্লাড ছিল আমার মেবি। রয়্যাল ব্লাডের মানুষগুলো তো আসলে ইমোশন থাকে না। কারণ ওর মা, আমি যতটুকু শুনেছি যে ওর মা ফিলিপিনো ছিল। তো আমি যতটুকু শুনেছি, আমি যে মা, তাদের পার্লার ছিল, পার্লারের ব্যবসা করতেন। তাদের মায়ের রক্ত তো বাঙালি রক্ত না, সামিরার শরীরে বাঙালি রক্ত, বাবার রক্ত, কিন্তু রক্তটা মিসিং হয়েছে। হয়তো মায়ের কোনো, দেখা গেল মা ইমোশনটা, মা আছে কিনা জানি না, কিন্তু সামিরা যদি ইমোশনাল থাকতো তাহলে অবশ্যই সামিরা সালমানের কাছে ছুটে আসতো, এমনকি তার অভিমানের জায়গাটা তাকে দরজা বন্ধ করে তাকে লাগলে একটা থাপ্পড় দিত। সালমান তোর সামিরাকে থাপ্পড় দিত না। সালমানিরা কি কত অভিযোগ করেছে, কত কিছু বলেছে, একবারও কি সালমান সালমান তাকে মেরেছে, নির্যাতন করেছে বলেছে কখনো? আমার জানা নাই। তো সামিরা ভালো ছিল আর কি। কিন্তু একটা এমন একটা সময় হয়ে গেল, কেন হয়ে গেল যে সামিরা একটু কেমন যেন এত অভিমানী হয়ে গেল যে তাদের ভিতরের আর অভিমানটা ভাঙলোই না। আমাকে সালমান বলল যে তুমি এমন একটা নাটক লেখাও কাউকে দিয়ে, নাটকের নাম হবে লক্ষ্মী, এই নাটকটা অভিনয় করবো আমি। সেই নাটকটা দেখে, তখন তো টিভি ছিল, বিটিভি, সামিরা যেন দৌড়ে আমার কাছে চলে আসে। আমি রেজওয়ান খান নামে একজনকে, ওই সময় সবচেয়ে রোমান্টিক রাইটার রেজওয়ান খান, তাকে ডাকলাম। মারা গেছে। যেই 6 তারিখ, হ্যাঁ, যেই 6 তারিখে মারা গেছে। মিটিং, হ্যাঁ হ্যাঁ, যেই 6 তারিখে মিটিং মারা গেল, সেই 6 তারিখে আমাদের মিটিং ছিল আর কি। 6 তারিখে মিটিং ছিল, তা আমি যেতে, মানে ওই দিন থাকবো না, যে খোঁজ নিয়ে যদি ওই দিন রেজওয়ান খানকে নিয়ে যাবো আর কি, যাওয়া হয় না আর কি, আমি আর কি নিতে পারিনি, বিশেষ একটা কারণ আছে এই জন্য নিতে পারিনি। তো যাই হোক, ওই নাটকটা আর লেখা হয় না। রিজন খানকে বলা হয়েছিল, উনি ঠিকই লিখেছিল, স্ক্রিপ্টটা লাইন আপ করেছিল, কিন্তু সালমানের কাছে যাওয়া হয় না, কারণ 6 তারিখে সালমান মারা গেছে চিরতরে। আর সামিরাও আসছে, কিন্তু আর সামিরাকে আনার মতো তো নাটকের দরকার নেই। আমাকে অনেক কথা বলতো আর কি, হঠাৎ করে পাগল হয়ে গেল সামিরার জন্য, চলে যাবে। সামিরা তখন চিটাও এত দূরে কিভাবে যাবে, হয়তো মাতাল হয়ে গেছে, মনে পড়ছে, ড্রিঙ্ক করেছে, এখন সামিরার কাছে যাবে, চলো যাই। এত রাতে সামিরের কাছে যাবে, কালকে সকালবেলা শুটিং, তখন আর কি গাড়ি ছুটলো 80, 90, 100 মাইল স্পিডে, 2.5 থেকে 3 ঘন্টা ভিতরে চিটাং চলে গেল। যে সেটা সামিরা আরে দেখা করতে চাচ্ছে, কিন্তু সামিরের সাথে এত রাতে কি মানুষের, সামিরা কি রাস্তায় ঘুমায়? হুম, দেখা তো করা সম্ভব না, পাগল। আবার চলে আসতো, এসে তারপরে যাইতো, আসতো ফ্ল্যাটে উঠে, তারপরে শাওয়ার করতে বাথরুমে ঢুকতো, ঘন্টাখানিক শাওয়ার টাওয়ার করে এসে তারপরে বেরোইতো। বেরোয় তারপরে একটা কালো সানগ্লাস, কালো শার্ট, কালো প্যান্ট, কালো একটা শিডিউল ব্রিফকেস নিয়ে তারপরে বেরোইতো রুমের থেকে, একদম ক্লান্তহীন, নির্ঘুম সালমান যেন প্রশান্তিময় একটা চেহারা ফেসে উঠছে। ড্রয়িং রুমে রাখতো শিডিউল, কিছু দেখতো, নাস্তাটা খাইতো, তারপরে এভরিস্টের দিকে যাত্রা করতো, আমাকে রাস্তায় নামাই দিত, এভরিস্ট দিত, তুমি ডিউটি শেষ করে চলে এসো। যে সেরে আবার কখনো সাথে গেলে দেখতাম যে, যে এফডিসিতে এই শর্ট শর্ট শর্ট, কেউ রাগ করলে পায়ে ধরে, চড়াই ধরে, মানে এত রাগ অভিমান, দেখা গেল কালকে যেতে পারে না টাইমলি, রাত্রেবেলা শুটিং ঠিক মতো করতে পারে না, যে এত অভিমান হয়ে রয়েছে, ওটার মুহূর্তের ভিতরে পানির মতো গলে যেত। সালমান মানুষকে কনভিন্স করার মতো দর্শক ক্ষমতা ছিল তা, সে শুধু পর্দায় অভিনয় করতো না, বাস্তবে তার জীবনটা আসলে অভিনয় করা ছিল। কারণ তার একটুখানি কাউকে বুঝতে দিত না, এত কষ্ট, চাপা কষ্ট, কিন্তু সে সবাইকে ম্যানেজ করতো আর কি। এই শিডিউল টিডিউল, মায়ের সাথে বউয়ের দ্বন্দ্ব, সালমানের সাথে বউয়ের দ্বন্দ্ব, মায়ের সাথে সালমানের মান অভিমান, বাবার প্রতি সালমানের কষ্ট, সমস্ত কিছু মিলিয়ে
শিডিউল টিডিউল অনেক সময় ঘাপলা টাপলা হওয়ার পরে দেখা গেলো একের পর এক সমিতিগুলা, চলচ্চিত্র সঙ্গে সমিতিগুলা রাগ হয়ে গেল, বিচার দিল। 18টা সমিতি সালমানকে বয়কট করলো, নিষিদ্ধ করলো যে সে ছবি করতে পারবে না।